বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। বর্তমান এই করোনা ভাইরাস জনিত বৈশ্বিক মহামারীর কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় তার অধীনস্থ তার অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহে শ্রেণী কার্যক্রম চালু রাখার জন্য অনলাইন শ্রেণী কার্যক্রমের ব্যবস্থা করেছে। কারণ করোনা ভাইরাস জনিত কারণে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যক্ষ শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে। আজকের ক্লাস পরিচালনায় আছি আমি মোহাম্মদ রাজিউল করিম, সহকারী অধ্যাপক, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ, আনন্দমোহন কলেজ। আজকে আমাদের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয়ের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থায়ন কোর্সের বিনিময় হারের উপর সরকারের প্রভাব এবং প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ চ্যাপ্টার সমূহের আলোচনা হবে। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনায়। জুমে ক্লাস শুরু হয়েছে, এই জন্য সমস্যা হইতেছে, শোনা যাইতেছে না, বুঝছস? আমরা প্রথমে শুরু করব গভর্নমেন্ট ইন্টারভেনশন নিয়ে। সরকারের প্রত্যক্ষ যে সরকারের যে হস্তক্ষেপ, আমরা প্রথমে শুরু করতে চাই। Each country has a central bank that may intervene in the foreign exchange markets to control its currency value, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক রয়েছে, কেন্দ্রীয় ব্যাংক সমূহ তার মুদ্রার মানকে ঠিক রাখার জন্য ইউনাইটেড স্টেটস, for example, central bank is the Federal Reserve. The Fed central banks have other foreign exchange market. In particular, the growth of money supply in a way that will maintain economic growth and low inflation. যাকে মিউট কর, তোর কথা আসতেছে অনেক। আমি কথা বলি না তো, অনিকে মাইক অন করা। এখানে ফেডারেল রিজার্ভ দেখা যাচ্ছে যে তার যে ফরেন এক্সচেঞ্জ মার্কেট রয়েছে, সেই ফরেন এক্সচেঞ্জ মার্কেটে ইন্টারভেনিং করার সাথে সাথে, হস্তক্ষেপ করার সাথে সাথে সে দেখা যাচ্ছে যে তার ইকোনমির গ্রোথ এবং স্টিমুলেটের জন্য এবং লো ইনফ্লেশন বা স্টেবল ইনফ্লেশন রাখার জন্য সে মানি সাপ্লাইটাকে নিয়ন্ত্রণ করে। এটা হলো গভর্নমেন্টের এক্সচেঞ্জ রেট নির্ণয়ের ক্ষেত্রে গভর্নমেন্টের একটা গুরুত্বপূর্ণ হস্তক্ষেপ। আমরা দেখবো যে রিজনস ফর গভর্নমেন্ট ইন্টারভেনশন।
গভর্নমেন্ট ইন্টারভেনশন আমাদের কেন প্রয়োজন হয় বা এটা কেন আমরা করে থাকি? দি ডিগ্রি টু হুইচ the home currency is controlled or managed varies among central banks. Central banks commonly manage exchange rate for three reasons. Central bank যে আমাদের অর্থনীতিতে ইন্টারভেন করে, ইন্টারভেন্টের কারণগুলো কি? একটা ফার্স্ট যে কজটা এখানে দেওয়া আছে সেটা হলো টু স্মুথ এক্সচেঞ্জ রেট মুভমেন্টস। এক্সচেঞ্জ রেট বিনিময় হারকে, মুভমেন্টটাকে, গতিটাকে স্মুথ রাখার জন্য, মসৃণ রাখার জন্য তারা হস্তক্ষেপ করে। দ্যাট মিনস নেক্সট যে বিষয়টা আছে টু এস্টাবলিশ ইমপ্লিসিট এক্সচেঞ্জ রেট বাউন্ডারিজ। একটা এক্সচেঞ্জ রেট বাউন্ডারিজ তৈরি করার জন্য, মানে যে আমাদের যে ফরেন কারেন্সির সাথে যে আমাদের কারেন্সির যে বিনিময় হবে সেটা যেন একটা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে থাকে, অর্থাৎ একটা বেঞ্চমার্কের নিচেও যেন না নামে, এবং আবার দেখা যাচ্ছে যে এটা যেন আবার খুব লাগাম ছাড়া না হয়, এই অবস্থায় রাখতে হবে। অর্থাৎ একটা ইমপ্লিসিট এক্সচেঞ্জ রেট বাউন্ডারিজ তৈরি করার জন্য হস্তক্ষেপ করে। টু রেসপন্ড টু টেম্পোরারি ডিস্টারবেন্স, যে সাময়িক যে সমস্যা রয়েছে সেই সাময়িক সমস্যা রেসপন্ডের ক্ষেত্রে বা সেই সমাধানের ক্ষেত্রে এটা ইন্টারভেন করে থাকে। আমরা দেখছি যে পরে এই কাজগুলো এখন আমরা ব্যাখ্যা করব যে টু স্মুথ এক্সচেঞ্জ রেট মুভমেন্টস, এক্সচেঞ্জ রেট তারা মুভমেন্টটা কিভাবে স্মুথ করে। If a central bank is concerned that its economy will be affected by abrupt movement in the home currencies value, then it may attempt to smooth those currencies movement over time. কোনো সেন্ট্রাল ব্যাংক যদি মনে করে থাকে যে তার লোকাল বা হোম কারেন্সি কোনো কোনো হোম কারেন্সির ভ্যালু দেখা যাচ্ছে যে আকস্মিকভাবে কোনো কারণে যদি এফেক্টেড হয়, প্রভাবিত হয়, এটা যদি কোনো গভর্নমেন্ট, কোনো সেন্ট্রাল ব্যাংক মনে করে, দেন তাহলে সেই যে প্রবলেমগুলো রয়েছে, যে অ্যাব্রাপ্ট মুভমেন্টস রয়েছে, সেই অ্যাব্রাপ্ট মুভমেন্টগুলোকে স্মুথ করার জন্য বা স্টেবিলাইজ করার জন্য তখন সে পদক্ষেপ গ্রহণ করে। This action may render business cycles less volatile. এই ধরনের অ্যাকশনের ফলে দেখা যাচ্ছে যে বিজনেস সাইকেলগুলো এর যে ভোলাটিলিটি আছে সেটা হলো কমে যায়। স্মুথিং কারেন্সি মুভমেন্টস মে অলসো রিডিউস fears in the financial markets as well as speculative activity that could cause a major decline in currencies value. এই যে স্মুথিং যে অ্যাক্টিভিটিস গুলো রয়েছে, এই স্মুথিং অ্যাক্টিভিটিস গুলোর smoothing currency movements may also reduce fears in the financial market. স্মুথিং যে অ্যাক্টিভিটিস গুলো রয়েছে সেই অ্যাক্টিভিটিস গুলো দেখা যাচ্ছে যে ফিনান্সিয়াল মার্কেট থেকে
যে স্পেকুলেশন যে ভীতি, যে গুজবের যে ভীতি, সেগুলো দূর করে। এবং দেখা যাচ্ছে যে এতে মার্কেটটা স্মুথ হয় এবং কারেন্সি ভ্যালুটা মোর স্টেবল থাকে। এবং ইনভেস্টরদের দেখা যাচ্ছে যে যে ফিয়ার থাকে, অস্বস্তি থাকে, সেই অস্বস্তিগুলো তারা দূর করতে সক্ষম হয় সেন্ট্রাল ব্যাংকের এই কার্যের মাধ্যমে। So in reducing exchange rate uncertainty, the central bank hopes to encourage international trade. আর এভাবেই দেখা যাচ্ছে যে আনসার্টেনিটি, এক্সচেঞ্জ রেটের যে অনিশ্চয়তা এবং যে অ্যাব্রাপ্ট মুভমেন্ট, সেগুলো দূর করার মাধ্যমে দেখা যাচ্ছে যে সেন্ট্রাল ব্যাংক আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে তারা হলো আন্তর্জাতিক বাণিজ্যকে উৎসাহিত করে এবং বেগবান করে। এস্টাবলিশিং ইমপ্লিসিট এক্সচেঞ্জ রেট, এস্টাবলিশিং অর্থাৎ এমন একটা এক্সচেঞ্জ রেট বাউন্ডারি তৈরি করবে যেটা হলো অর্থনীতির জন্য, একটা ডাইনামিক অর্থনীতির জন্য খুব হেলদি এবং ভাইব্রেন্ট হবে। Some central banks attempt to maintain their home currency rates within some unofficial or implicit boundaries. হ্যাঁ, তোমরা কিছু বলতে যাচ্ছ? জয় নাকি ঢুকতে পারতো? Some benchmark below because the central bank would intervene to prevent that from occurring. অর্থাৎ এখানে যে বিষয়টা হচ্ছে যে সেন্ট্রাল ব্যাংক একটা নির্দিষ্ট আনঅফিশিয়ালি তার একটা বাউন্ডারির ভিতরে তাদের কারেন্সির এক্সচেঞ্জ রেটটা ফ্লাকচুয়েট করতে দেয়। অর্থাৎ এখানে খুব বেশিও ফ্লাকচুয়েট করতে দেওয়া হয় না এবং দেখা যায় খুব বেশি বাড়তে দেওয়া যায় না এবং খুব কমে আসবে এরকমও করতে দেওয়া হয় না। দেখা যাচ্ছে যে এক্সচেঞ্জ রেটটা বিদেশিদের সাথে, বিদেশি কারেন্সির সাথে যখন এটা এক্সচেঞ্জ হবে, তখন দেখা যাচ্ছে যে আমাদের দেশীয় কারেন্সির যে মূল্য, সেটা যে খুব বেশি বেড়ে যাবে বা খুব শক্তিশালী হবে তাও না, খুব দুর্বল হয়ে যাবে তাও না, একটা স্টেবল পরিস্থিতির মধ্যে রাখার চেষ্টা করে। ইনফ্যাক্ট দ্য ফেডারেল রিজার্ভ পিরিয়ডিক্যালি ইন্টারভেন্স টু রিভার্স দ্য ইউএস আপওয়ার্ড অর ডাউনওয়ার্ড মোমেন্টাম। দেখা যাচ্ছে ডলারের যে আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড মোমেন্টাম রয়েছে, সেটা ফেডারেল রিজার্ভ পিরিয়ডিক্যালি ইন্টারভেন করে। রেসপন্ডিং টু টেম্পোরারি ডিস্টারবেন্সের ক্ষেত্রে তারা হলো যে রেসপন্স করবে, এই রেসপন্সের করার জন্য সেন্ট্রাল ব্যাংক হলো এক্সচেঞ্জ রেটকে ইন্টারভেন করে থাকে, হস্তক্ষেপ করে থাকে। ইন সাম কেসেস এ সেন্ট্রাল ব্যাংক ইন্টারভেন টু ইনসুলেট এ কারেন্সিস ভ্যালু ফ্রম এ টেম্পোরারি ডিস্টারবেন্স। একটা সাময়িক যে সমস্যা রয়েছে, সেই সাময়িক সমস্যা থেকে একটা কারেন্সির এক্সচেঞ্জ রেটকে দেখা যাচ্ছে যে হ্যাঁ, এই তোমরা আমি যখন প্রশ্ন করব, মানে যারা কানেক্টেড আছো তাদেরকে বলছি যে তোমাদের নয়েজ গুলো যেন এখানে না আসে, কেমন? Note that stated objective of the Fed's intervention policy is to counter disorderly market condition. এখানে রেসপন্স করা হয় সাধারণত দেখা যাচ্ছে মার্কেটের যে ডিসঅর্ডার রয়েছে, সেই ডিসঅর্ডার গুলোকে কাউন্টার করার জন্য, বাধাগ্রস্ত করার জন্য এটা দেখা যাচ্ছে যে মার্কেটে একটা হস্তক্ষেপ করে। উদাহরণস্বরূপ আমরা এখানে একটা উদাহরণ সেট করেছি। And news that oil prices might rise could cause expectation of a future decline in the value of the Japanese yen because Japan exchanges yen for US dollars when it purchases oil from oil exporting countries. এখানে একটা গুজব এরকম আসছে যে তেলের দামটা বেড়ে যাবে এবং এই তেলের দাম বেড়ে যাবে, এই গুজবের জন্য দেখা যাচ্ছে যে জাপানি ইয়েনের দামটা কমে যাচ্ছে, কারণ আর জাপানিরা সাধারণত ডলারের দিয়ে ওই ওয়েল এক্সপোর্টিং কান্ট্রিজদের কাছ থেকে তারা হলো তেল
ক্রয় করে। ফরেন এক্সচেঞ্জ মার্কেট স্পেকুলেটরস মে এক্সচেঞ্জ ইয়েন ফর ডলার্স ইন অ্যান্টিসিপেশন অফ দিস ডিক্লাইন। এই ডিক্লাইনটাকে তারা পূর্বানুমান করে দেখা যাচ্ছে যে স্পেকুলেটররা অর্থাৎ যারা এই ফটকাবাজ আছে তারা ইয়েনের পরিবর্তে দেখা যাচ্ছে ডলার ক্রয় করতে থাকে। এর ফলে দেখা যাচ্ছে মার্কেটে যে ইয়েনের যে একটা প্রেসার আসে, সাপ্লাই প্রেসার হয়, তার ফলে দেখা যাচ্ছে ইয়েনের প্রাইসটা কমে যায়। সেন্ট্রাল ব্যাংক তখন এই প্রাইসটার ডাউনওয়ার্ড প্রেসারটাকে রক্ষা করার জন্য তখন পদক্ষেপ নেয়। এটা হলো একটা সাময়িক ডিস্টারবেন্সের প্রতি রেসপন্স। ডিরেক্ট ইনভেনশন, সেন্ট্রাল ব্যাংকের যে কিছু কাজ আছে, এই যে ইন্টারভেনশন, এই ইন্টারভেনশন গুলোকে আবার দুটি ভাগে ভাগ করেছে, একটা হলো ডিরেক্ট ইন্টারভেনশন আর একটা হলো ইনডিরেক্ট ইন্টারভেনশন। ডিরেক্ট ইন্টারভেনশনের মধ্যে সে সরাসরি ডিরেক্ট ইনভেনশনের মাধ্যমে সরাসরি ডিরেক্ট ইনভেনশনের মাধ্যমে সরাসরি বৈদেশিক মুদ্রার যে বিনিময় হারটা আছে সেখানে সরাসরি দেখা যাচ্ছে হস্তক্ষেপ করতে পারে। এখানে একটা সেন্ট্রাল ব্যাংক ইচ্ছা করলে একটা মুদ্রাকে শক্তিশালী করতে পারে, আবার একটা মুদ্রাকে দুর্বল করতে পারে। আমরা এখানে দেখব যে কিভাবে ইউএস ডলারকে পাউন্ডের বিপরীতে দুর্বল করা হচ্ছে, অর্থাৎ পাউন্ডকে এখানে কিভাবে শক্তিশালী করা হচ্ছে এবং ডলার কিভাবে দুর্বল হচ্ছে। The effects of direct intervention on the value of British pound are illustrated in following figure. To strengthen the pound's value or to weaken the dollar, the Fed exchanges dollars for pounds. এই যে ডলারটাকে দুর্বল করার জন্য দেখা যাচ্ছে যে ফেডারেল রিজার্ভ ব্যাংক ব্যাপক পরিমাণে ডলার তারা হলো পাউন্ডের বিনিময়ে দেখা যাচ্ছে যে এক্সচেঞ্জ করে। এর ফলে দেখা যাচ্ছে যে মার্কেটে সাপ্লাই যে কার্ভটা রয়েছে এখানে আমাদের আমরা দেখতে পাচ্ছি যে সাপ্লাই কার্ভটা রয়েছে এবং ডলারের যে ব্রিটিশ পাউন্ডের যে ভ্যালু এবং যে কোয়ান্টিটি, ব্রিটিশ পাউন্ডের ডিমান্ডটা দেখা যাচ্ছে যে এখানে আপওয়ার্ড শিফট করেছে। আপওয়ার্ড শিফট করার মানে এর ডিমান্ড বেড়ে গেছে। ডিমান্ড বেড়ে যাওয়ার ফলে যেটা হচ্ছে এর প্রাইসটা B1 থেকে B2 তে চলে গেছে। অর্থাৎ এখানে আগে এক পাউন্ড কিনতে যে পরিমাণ ডলার লাগতো এখন তার চেয়ে বেশি ডলার লাগে। এর কারণটা হলো যে পাউন্ডের বিনিময়ে যখন সে ডলার কিনছে তখন দেখা যাচ্ছে মার্কেটে ডলারের যে সাপ্লাই বেড়ে গেছে। বাট অনুরূপভাবে দেখা যাচ্ছে যে এখানে পাউন্ডের যে পাউন্ডের চাহিদা বেড়ে গেছে, কিন্তু সাপ্লাই কার্ভ শিফট করেনি, সাপ্লাই কার্ভ একই রেখা বরাবর রয়েছে এবং যার ফলে দেখা যাচ্ছে যে এখানে পাউন্ডের মূল্য বেড়ে গেছে এবং পাউন্ডের মূল্য বেড়ে যাওয়ার জন্য ডলারের মূল্যটা এখানে কমে গেছে। ডিরেক্ট ইন্টারভেনশন আরেকটা ক্ষেত্রে আমরা দেখবো যে স্ট্রেংথ ইন ডলার। এখন ডলারকে এর আগের উদাহরণে আমরা দেখলাম ডলার কিভাবে দুর্বল হলো, এবার আমরা দেখবো যে ডলার কিভাবে শক্তিশালী হচ্ছে। কনভার্সলি, টু ওয়েকেন দ্য পাউন্ডস ভ্যালু অর টু স্ট্রেংথেন দ্য ডলার, দি ফেড এক্সচেঞ্জ পাউন্ড ফর ডলার্স। আগের বার আমরা যেটা দেখেছি যে সেখানে সে যেটা করেছিল ডলার দিয়ে পাউন্ড এক্সচেঞ্জ করেছিল, আর পরের বার হলো পাউন্ডের বিনিময়ে ডলারকে চেঞ্জ করেছে। এখানে দেখা যাচ্ছে যে এর ফলে দেখা যাচ্ছে যে ডলারের যে পাউন্ডের সাপ্লাই বেড়ে গেছে, কিন্তু পাউন্ডের সাপ্লাই বেড়ে যাওয়ার জন্য দেখা যাচ্ছে যে পাউন্ডের সাপ্লাই বেড়ে গেছে কিন্তু পাউন্ডের কিন্তু ডিমান্ডটা একই রেখা বরাবর রয়েছে। একই রেখা বরাবর থাকার জন্য সাপ্লাই বেশি হওয়ার জন্য কিন্তু এই ক্ষেত্রে কিন্তু পাউন্ডের যে ভ্যালু সে ভ্যালুটা কিন্তু কমে গেছে এবং পাউন্ডের ভ্যালু কমে যাওয়ার ফলে দেখা যাচ্ছে যে ডলার শক্তিশালী হয়ে গেছে। এইভাবে সেন্ট্রাল ব্যাংক সরাসরি একটা মুদ্রাকে শক্তিশালী করতে পারে এবং দুর্বল করতে পারে। তোমরা কি বিষয়টা বুঝতে পেরেছো, এই ডলারের শক্তিশালী করা এবং দুর্বল করা? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আমরা এখন
আরেকটা জায়গায় যাচ্ছি, যে ইনডিরেক্ট ইন্টারভেনশন। এতক্ষণ আমরা ডিরেক্ট ইন্টারভেনশন দেখলাম। ডিরেক্ট ইন্টারভেনশনের ক্ষেত্রে একটা সেন্ট্রাল ব্যাংক সরাসরি বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয়ের মাধ্যমে তার সাপ্লাই কমানো বাড়ানোর মাধ্যমে ডিমান্ড এবং সাপ্লাইকে ইমব্যালেন্স করে দিয়ে দেখা যাচ্ছে যে কোনো মুদ্রা শক্তিশালী করেছে, কোনো মুদ্রাকে দুর্বল করেছে। এটা তাৎক্ষণিকভাবে সে করতে পেরেছে, অতি অল্প সময়ের মধ্যে এটা করা সম্ভব হয়েছে। আর ইনডিরেক্ট ইনভেনশন হলো যেটা হলো যে পরোক্ষভাবে যে কাজটা করে, সেই কাজগুলোর মাধ্যমে যখন এক্সচেঞ্জ রেটটা পরিবর্তন হয়, সেই কাজগুলোর মধ্যে আছে ইনফ্লেশন যে চেঞ্জ, ইনফ্লেশন প্রেসারের যে চেঞ্জ, ইন্টারেস্ট রেট, তারপর ইনকাম লেভেল, গভর্নমেন্ট কন্ট্রোল এবং এক্সপেকটেশন। এই যে 5টা কাজ রয়েছে, এই 5টা ফ্যাক্টর রয়েছে, এই 5টা ফ্যাক্টরের মাধ্যমে সেন্ট্রাল ব্যাংক এগুলোকে ব্যালেন্স ইমব্যালেন্স করে বা এগুলোকে মুভ করিয়ে সে হলো সেন্ট্রাল ব্যাংক এক্সচেঞ্জ রেটটাকে নিয়ন্ত্রণ করে। তবে এইগুলোতে অত দ্রুত ডিরেক্ট ইনভেনশনের মতো কাজ করে না, এগুলো ধীরে ধীরে চেঞ্জ হয় এবং একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে কাঙ্ক্ষিত পর্যায়ে এক্সচেঞ্জ রেটটা চলে যায়। এখানে যেমন ইনফ্লেশনারি চেঞ্জ রয়েছে, ইন্টারেস্ট রেট চেঞ্জ, ইনকাম চেঞ্জ, গভর্নমেন্ট কন্ট্রোল এবং এক্সপেকটেশন চেঞ্জ, এগুলো আমরা পূর্বের অধ্যায়গুলোতে আলোচনা করেছি। এই কাজগুলোর মাধ্যমে সেন্ট্রাল ব্যাংক দেখা যাচ্ছে যে ধীরে ধীরে একটা দেশের এক্সচেঞ্জ রেট বিনিময় হারটাকে প্রভাবিত করে এবং একটা কাঙ্ক্ষিত পর্যায়ে অর্থনীতিকে নিয়ে যাওয়ার জন্য, ইকোনমিক গ্রোথের জন্য এই কাজগুলো সেন্ট্রাল ব্যাংক করে থাকে। আমরা এখন নতুন যে চ্যাপ্টারটাতে আমরা এখন আসছি, সেই নতুন চ্যাপ্টারটা হলো ডিরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট। ডিরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট এবং প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ। বিদেশি বিনিয়োগ, আমরা বিনিয়োগ বলতে বুঝি যে ভবিষ্যতে রিটার্ন পাওয়ার জন্য আমরা যে ক্যাপিটালকে এমপ্লয় করে থাকি এবং এই এমপ্লয় সংক্রান্ত যতগুলো অ্যাক্টিভিটি রয়েছে তার সমষ্টি হলো ইনভেস্টমেন্ট। এবং ফরেন ইনভেস্টমেন্ট আমরা সাধারণত বুঝতে পারি যে বিদেশি যে কোম্পানিগুলো আছে, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো, সেই মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো তাদের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের জন্য দেখা যাচ্ছে যে বিভিন্ন দেশে তারা সাবসিডিয়ারি বা কোম্পানি বা টেক ওভার করে বা নিজে সাবসিডিয়ারি দিয়ে তারা ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করে। এই সম্প্রসারণের ফলে দেখা যাচ্ছে হিউজ ফরেন এক্সচেঞ্জ ইনভেস্টমেন্ট হয়। আর দেখা যাচ্ছে যে হোস্ট কান্ট্রিগুলোতে, এখানে যে সাবসিডিয়ারি প্রতিষ্ঠিত হয় যে কান্ট্রিগুলো আছে সেগুলোতে, বিদেশের কান্ট্রিগুলোতে। এখন আমরা দেখবো যে এই ডিরেক্ট ফরেন ইনভেস্টমেন্টটা কিভাবে, কোন মোটিভস এটা সংগঠিত হচ্ছে এবং কেন সংগঠিত হচ্ছে। Direct foreign investment. Multinational corporations frequently capitalize on foreign opportunities by engaging in direct foreign investment, which is investment in real assets. Real assets, that means land, building, or even existing plant in foreign countries. They engage in joint venture with foreign firms, acquire foreign firms, and form new foreign subsidiaries. অর্থাৎ বিদেশি যে মাল্টিন্যাশনাল যে কোম্পানিগুলো রয়েছে, সেই মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো সাধারণত দেখা যাচ্ছে যে তারা বিনিয়োগের জন্য দেখা যাচ্ছে রিয়েল অ্যাসেট যেমন ল্যান্ড, বিল্ডিং, এক্সিস্টিং প্ল্যান্ট অর মেশিনারি, এগুলোতে তারা বিনিয়োগ করে থাকে। এই বিনিয়োগের ক্ষেত্রে তারা যে প্রসেসটা বা যে কৌশলটা নেয় সেটা হলো যেমন তারা ভিন্ন দেশের কোম্পানির সাথে জয়েন্ট ভেঞ্চার, যৌথ উদ্যোগে বিনিয়োগ করতে পারে, অন্য ফার্মকে অ্যাকোয়ার করতে পারে, টেক ওভার করতে পারে। আবার দেখা যাচ্ছে যে নতুন সাবসিডিয়ারি খুলতে পারে। এই সাবসিডিয়ারি খোলার মাধ্যমে দেখা যাচ্ছে যে এক দেশের যে ক্যাপিটাল অন্য দেশে যে ফ্লো হচ্ছে, এটাই হলো ডিরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট। এতে করে যে এক দেশের ক্যাপিটাল অন্য দেশে যাচ্ছে এবং বিনিয়োগ হচ্ছে, এবং সেই বিনিয়োগের ফলে দেখা যাচ্ছে যে হোস্ট কান্ট্রি এবং দেখা যাচ্ছে যে প্যারেন্ট কান্ট্রি, দুই কান্ট্রিরই কিন্তু এখানে সুবিধা বা স্বার্থ রয়েছে। এবং দুটি কান্ট্রি হলো উইন উইন সিচুয়েশনে থাকার জন্য এই বাণিজ্যটা, এই বিনিয়োগটা সম্পন্ন হতে পারে। মোটিভস ফর ডিরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট।
ডিরেক্ট ফরেন ইনভেস্টমেন্টের বিভিন্ন ধরনের মোটিভ রয়েছে, সেই মোটিভগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। ফার্স্ট যে মোটিভটা আমাদের আছে সেটা হলো রেভিনিউ রিলেটেড মোটিভস। রেভিনিউ রিলেটেড মোটিভস মানে আয় সংক্রান্ত যে বিষয়গুলো বা যে মোটিভগুলো আছে, সেই মোটিভগুলো নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। এট ফার্স্ট এখানে আছে অ্যাট্রাক্ট নিউ সোর্সেস অফ ডিমান্ড। নতুন যে ডিমান্ডের যে সোর্সগুলো আছে, multinational corporation commonly pursue direct foreign investment in countries experiencing economic growth so that they can benefit from the increased demand for products and services there. মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো সাধারণত সেই সব দেশে বিনিয়োগ করতে আগ্রহী হয় যে সমস্ত দেশগুলোতে দেখা যাচ্ছে যে ইকোনমিক গ্রোথ গুলো ইনক্রিজিং পর্যায়ে রয়েছে, এবং ইকোনমিক গ্রোথ ইনক্রিজিং থাকার জন্য সেই দেশের যারা রেসিডেন্ট রয়েছে তাদের ইনকাম লেভেল বেশি হওয়ার জন্য তারা কনজিউম করে বেশি, এবং সেই কনজিউম করে বেশি এই সুযোগগুলো নিয়ে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো সেই দেশগুলোতে বিনিয়োগ করে, এবং বিনিয়োগের মাধ্যমে তারা বেশি বেশি উৎপাদন এবং বিক্রয়ের মাধ্যমে তারা যে রেভিনিউ অর্জন করে, সেই রেভিনিউটার জন্যই তারা সেই বিনিয়োগটা অর্জন করতে চায়। Many developing countries such as Argentina, Chile, Mexico, Hungary, and China have been perceived as attractive sources of new demand. Many MNCs have penetrated these countries since barriers have been removed. এই যে উন্নয়নশীল দেশ, উন্নতির পথে যে দেশগুলো রয়েছে, যেখানে ইকোনমিটা দ্রুত বর্ধমান, সেই দেশগুলোতে যখন বিভিন্ন ধরনের ব্যারিয়ারের অপসারণ হয়, তখনই কিন্তু মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো সেখানে প্রবেশ করে এবং বাণিজ্য বা বিনিয়োগ শুরু করে। নেক্সট হলো এন্টার প্রফিটেবল মার্কেটস। প্রফিটেবল যে মার্কেটগুলো রয়েছে সেগুলো প্রবেশ করার জন্য বৈদেশিক বিনিয়োগটা হয়ে থাকে। যেমন এক্ষেত্রে আমাদের এখানে লেখা, আমরা স্লাইডে রয়েছে যে when an MNC notices that other corporation in its particular industry are generating high earnings in a particular country, it may decide to sell its own products in those markets. যখন কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি মনে করে যে কোনো একটি দেশে কোনো কর্পোরেশন দেখা যাচ্ছে যে অনেক বেশি আয় করছে, সেই বেশি আয়ের যে মার্কেটটা রয়েছে সেই মার্কেটে এই মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো প্রবেশ করার চেষ্টা করে। If it believes that competitors are charging excessively high prices in a particular country, it may penetrate that market and undercut those prices. সে দেখা যাচ্ছে যে যদি মনে করে যে কোনো একটি মার্কেটে তার যে কম্পিটিটর রয়েছে তার সম গুডস এন্ড সার্ভিস উৎপাদনকারী প্রতিষ্ঠান বেশি দাম রাখছে, তাহলে সে সেই মার্কেটে প্রবেশ করে এবং সেই সুযোগ সুবিধাগুলো সে আস্তে আস্তে তখন সে আয়ত্ত করার চেষ্টা করে। A typical problem with this strategy is that এই প্রবলেমে একটা সমস্যা রয়েছে, তার যে রাইভাল গ্রুপ রয়েছে, তার যে কম্পিটিটর রয়েছে তাকে কিন্তু এই মার্কেটে প্রবেশ করতে দেয় না, এবং এক্ষেত্রে প্রবেশে বাধা দেওয়ার জন্য তার রাইভাল গ্রুপগুলো প্রাইসকে কমিয়ে দেয় যেন কোনো নতুন কোম্পানি এখানে প্রবেশ করতে না পারে। এক্সপ্লয়েট মনোপলিস্টিক অ্যাডভান্টেজেস, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির যদি এরকম কোনো প্রযুক্তি থাকে যেটা শুধু তারই রয়েছে, অন্য কার নেই, সেই ক্ষেত্রে সে একটা মনোপলিস্টিক অ্যাডভান্টেজ অর্জন করতে পারে, এবং সেই মনোপলিস্টিক অ্যাডভান্টেজ শুধুমাত্র তার হোম কান্ট্রিতে না, সে তখন বিভিন্ন ফরেন কান্ট্রিগুলো বা বিভিন্ন ফরেন মার্কেটেও সে এই মনোপলিস্টিক অ্যাডভান্টেজটা সে দেখা যাচ্ছে যে ব্যবহার করতে চায় বা সেই সুযোগটা নিতে চায়, যার জন্য দেখা যাচ্ছে যে এই ডিরেক্ট ফরেন ইনভেস্টমেন্টটা সংগঠিত হয়। রিঅ্যাক্ট টু ট্রেড রেস্ট্রিকশনের প্রতি রিঅ্যাক্ট করার জন্য অনেক সময় এই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হয়, কারণ পৃথিবীর সব দেশই ব্যবসা বাণিজ্য করার জন্য মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে সুন্দর বা স্মুথ কোনো ওয়ে দেয় না। অনেক সময় তারা হলো কিছু ব্যারিয়ার বা কিছু বাধা তৈরি করে, এই ব্যারিয়ারগুলোকে সুযোগে রূপান্তর করার জন্য অনেক সময় ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হয়ে থাকে, যেহেতু অনেক মাল্টিন্যাশনাল কোম্পানিরই বিদেশে অনেক ডিমান্ড রয়েছে। এখানে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি জাপানিজ অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স
established plants in the United States anticipation that their exporters to the United States would be subject to more stringent trade restriction. জাপানি অটোমোবাইল ম্যানুফ্যাকচারাররা মনে করে যে ইউএসএ তে তাদের যে ব্যবসা বাণিজ্য সেটা ইউএস এর যে স্ট্র্যাটেজি বা নীতি পলিসির জন্য একটা বড় বাধার সম্মুখীন হবে। Japanese companies recognize that trade barriers could be established that would limit or prohibit their exports. তারা এই যে ব্যারিয়ারটা রয়েছে সেই ব্যারিয়ারটা কিভাবে সরিয়ে সেখানে এক্সপোর্ট করবে সেই ব্যাপারে তারা দেখা যাচ্ছে যে পরিকল্পনা করেছে। সেই পরিকল্পনার ফলে যেটা হয় এখানে যে বাই প্রোডিউসিং অটোমোবাইলস ইন দ্য ইউনাইটেড স্টেটস Japanese manufacturers could circumvent those barriers. অর্থাৎ যে কঠোর বাধা রয়েছে সেই বাধাটাকে কিভাবে তারা দূর করবে যার পরিকল্পনায় তারা কি যেটা করেছে সেটা হলো যে ইউনাইটেড স্টেটেই তারা হলো অটোমোবাইল প্ল্যান্ট স্থাপন করেছে এবং যার ফলে সেই ব্যারিয়ারটাকে তারা জয় করতে পেরেছে এবং এই বাধা থেকে বেরিয়ে এসে তারা বাণিজ্য করতে পেরেছে। এই বাধার জন্য দেখা যাচ্ছে যে এখানে একটা বাধার রিঅ্যাক্টেশনের জন্য ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হয়েছে। আর ডাইভার্সিফাই ইন্টারন্যাশনালি আরেকটা বিষয় হলো যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো ইন্টারন্যাশনালি তারা ডাইভার্সিফাই হয়ে যায় এবং ডাইভার্সিফিকেশনের ফলে যেটা হয় ডাইভার্সিফিকেশনের ফলে তাদের যে ক্যাশ ফ্লোটা বিভিন্ন কান্ট্রি থেকে যে ক্যাশ ফ্লো আসে সেই ক্যাশ ফ্লোর যে একটা স্টেবিলিটি অর্জন হয় এই স্টেবিলিটি অর্জন হওয়ার ফলে দেখা যায় যে তার শেয়ার হোল্ডাররা সেই কোম্পানির উপর যথেষ্ট পরিমাণ তারা আশ্বস্ত হয় বা সেই কোম্পানির যে অ্যাক্টিভিটির উপর তারা ট্রাস্ট করতে পারে। এর ফলে দেখা যাচ্ছে যে কোম্পানিটা পটেনশিয়ালিটি বেড়ে যায় এবং এই পটেনশিয়ালিটি বেড়ে যাওয়ার জন্য দেখা যাচ্ছে যে তাদের যে ক্যাশ ফ্লোর যে বা তাদের যে ক্যাশ ফ্লোর যে ভোলাটিলিটি সেগুলো দূর হয়ে যায়। এখন যে বিষয়টা আছে যে এই পটেনশিয়ালটা অর্জন করার জন্য তাদের যে এই যে বিভিন্ন দেশ থেকে তাদের যে ক্যাশ আসছে এবং সেই ক্যাশগুলো যে একটা তাদের যে ক্যাশ ইনফ্লো বা তাদের প্রফিটেবিলিটি অবস্থাকে যে স্টেবল করছে সেই স্টেবল করতে যে যেটা করতে হয়েছে যে বিভিন্ন দেশে বিনিয়োগ করতে হয়েছে এবং বিভিন্ন দেশে বিনিয়োগ করতে যেই কিন্তু এই ইনভেস্টমেন্টটা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টটা সংগঠিত হয়েছে। আর হলো কস্ট রিলেটিভ মোটিভস। কস্ট রিলেটিভ কিছু মোটিভস আছে ইনভেস্টমেন্টের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। তখন আমরা আয়ের ক্ষেত্রটা দেখলাম, এখন কিছুটা কস্টের বিষয়টা আমরা দেখব। কস্ট রিলেটিভ মোটিভের ক্ষেত্রে আছে ফুললি বেনিফিট ফ্রম ইকোনমিজ অফ স্কেল। আমরা জানি যে ইকোনমিক অফ স্কেল হলো যে আমরা যে প্রোডাকশন ভলিউম আছে সেই প্রোডাকশন ভলিউমের ক্ষেত্রে আমরা যে কস্ট সেই কস্টটা কিভাবে কমিয়ে আনা যায় এবং কস্ট রিডাকশনের মাধ্যমে কিভাবে প্রফিট বাড়ানো যায় সেই বিষয়টা এখানে আলোচিত হবে। A corporation that attempts to sell its primary product in new markets may increase its earning and shareholder wealth due to economies of scale, lower average cost per unit। অর্থাৎ পার ইউনিট এভারেজ যে এভারেজ কস্ট আছে সেটা ক্রমান্বয়ে কমানোর মাধ্যমে একটা মাল্টিন্যাশনাল কোম্পানি দেখা যাচ্ছে তার শেয়ার হোল্ডারদের ওয়েলথ ম্যাক্সিমাইজ করতে চায় এবং সেই ওয়েলথ ম্যাক্সিমাইজ করতে গেলে কোথায় এই সুবিধাটা পাওয়া যাবে, কোন মার্কেটে এটা আছে সেটা খোঁজার জন্য তারা এই কস্ট গুলোকে মিনিমাইজ করার জন্য তখন দেখা যাচ্ছে বিদেশে বিনিয়োগ করে। ফরেন ফ্যাক্টরস অফ প্রোডাকশন, বৈদেশিক যে উৎপাদনের ফ্যাক্টরগুলো আছে সেগুলো ব্যবহার করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে লেবার অ্যান্ড ল্যান্ড কস্ট ক্যান ভ্যারি ড্রামাটিক্যালি অ্যামং কান্ট্রিজ। বিভিন্ন দেশে লেবার অ্যান্ড ল্যান্ড যে আছে ল্যান্ড কস্ট সেগুলো ড্রামাটিক্যালি দেখা যাচ্ছে যে ভ্যারি করে, এক এক দেশে এক এক রকমের হয়। মাল্টিন্যাশনাল কর্পোরেশন অফেন অ্যাটেম্পস টু সেট আপ প্রোডাকশন লোকেশন হোয়ার ল্যান্ড অ্যান্ড লেবার আর চিপ। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো সাধারণত দেখা যাচ্ছে যেখানে ল্যান্ড এবং লেবার চিপ সেই জায়গায় তারা হলো তাদের প্লান্ট বা তাদের ব্যবসা বাণিজ্যগুলোকে সেখানে রাখতে চায়। আর because of market imperfection such as imperfection market, relocation, transaction cost and barriers to industry entry, specific labor cost are seldom equal among markets.
Thus, it is worthwhile for multinational companies to survey markets to determine whether they can benefit from cheaper cost by producing in those markets. অর্থাৎ মাল্টিনেশনাল কোম্পানিগুলো সার্চ করে পৃথিবীর কোন কোন মার্কেটগুলোতে বা কোন দেশে লেবার কস্ট বা ফ্যাক্টরস অফ প্রোডাকশনের যে কস্ট সেগুলো চিপ রয়েছে, এবং যেখানে চিপ রয়েছে সেখানে তারা কিন্তু তাদের বাণিজ্যটাকে সম্প্রসারণ করে অধিকতর প্রফিটেবল হওয়ার জন্য। ইউজ ফরেন র ম্যাটেরিয়ালস, তারা হলো ফরেন র ম্যাটেরিয়ালস গুলো এখানে ব্যবহার করে। বিকজ অফ ট্রান্সপোর্টেশন কস্ট, a corporation may attempt to avoid importing raw materials from a given country, especially when it plans to sell their finished product back to consumers in that country. অর্থাৎ মাল্টিনেশনাল কোম্পানিগুলো যখন ওই ট্রান্সপোর্টেশন কস্টের জন্য র ম্যাটেরিয়ালস গুলোকে কিনতে অনীহা পোষণ করে, এই জন্যই যেহেতু ওই গুডস এবং সার্ভিসগুলো যেগুলো ওই র ম্যাটেরিয়াল দ্বারা তৈরি হবে সেগুলো আবার সে অরিজিন কান্ট্রিতেই চলে যাবে, সেই জন্য দেখা যাচ্ছে যে এই দ্রব্যের ব্যয় না বাড়ে তখন তারা কি করে ওই দেশেই যেখানে ফ্যাক্টরস অফ প্রোডাকশন গুলো পাওয়া যায় সেই দেশেই তারা সেই গুডস এন্ড সার্ভিস গুলো তৈরি করার চেষ্টা করে। আন্ডার সাচ সার্কামস্ট্যান্সেস এ মোর ফিজিবল সলিউশন মে বি to develop the product in the country where the raw materials are located. অর্থাৎ র ম্যাটেরিয়ালস গুলো যেখানে রয়েছে সেখানেই তারা এই জিনিসগুলো উৎপাদন করতে পারে, তাহলে দেখা যাচ্ছে যে রিজনেবল প্রাইসে কনজিউমারদের তারা গুডস এন্ড সার্ভিস দিতে পারবে। ইউজিং ফরেন টেকনোলজি, কর্পোরেশন আর ইনক্রিজিংলি এস্টাবলিশিং ওভারসিজ প্ল্যান্ট or acquiring existing overseas plants to learn about unique technologies in foreign countries. This technology is then used to improve their own production process. অর্থাৎ তারা যে বৈশ্বিক যে টেকনোলজি গুলো আছে সেই টেকনোলজি গুলো তারা অর্জনের মাধ্যমে দেখা যাচ্ছে তাদের যে সাবসিডিয়ারি কোম্পানি গুলো রয়েছে সেখানে এগুলো বিস্তৃতি ঘটিয়ে দেখা যাচ্ছে যে নিজেদের যে প্রোডাকশন প্রসেস রয়েছে সেখানে তারা সে উন্নত করে এই টেকনোলজি গুলো দিয়ে। ইউজিং ফরেন টেকনোলজি, আমরা যেটা আগে বললাম, react to exchange rate movements. Exchange rate মুভমেন্টের প্রতি অনেক সময় রিঅ্যাক্ট করে বৈদেশিক বিনিয়োগগুলো হয়ে থাকে। When a firm perceives that a foreign currency is undervalued, the firm may consider direct foreign investment in that country because the initial outlay should be relatively low. অর্থাৎ যে সমস্ত দেশে দেখা যায় যে সমস্ত দেশের মুদ্রা সাধারণত দুর্বল, যে সমস্ত দেশের মুদ্রা দুর্বল, এখানে বলা হচ্ছে যে প্যারেন্ট কান্ট্রি যদি মনে করে যে হোস্ট কান্ট্রির মুদ্রাটা এখানে দুর্বল, সেখানে তাহলে দেখা যাচ্ছে যে তারা সেখানে বিনিয়োগ করতে চায়, কারণ সবল যে মুদ্রা আছে মাল্টিনেশনাল কোম্পানিগুলো তারা তখন সেই ফরেন কান্ট্রিতে বেশি পরিমাণে গুডস এন্ড সার্ভিস, বেশি পরিমাণে র ম্যাটেরিয়াল ক্রয় করতে পারে, বেশি পরিমাণের অ্যাসেট তারা অ্যাকোয়ার করতে পারে, যার ফলে দেখা যাচ্ছে যে তাদের কাছে সেখানে বিনিয়োগটা সস্তা মনে হয় এবং সেই জায়গায় তারা বিনিয়োগ করে। তখন এটা সাধারণত হয় যেখানে এক্সচেঞ্জ রেটটা রিলেটিভলি দেখা যাচ্ছে যে কোনো কান্ট্রির মুদ্রাকে ক্রমাগতভাবে দুর্বল করছে বা দুর্বল হয়েছে, সেই জায়গাতে তারা বিনিয়োগ করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।